সবকিছু জানতে পেরে গৌরবের কলার চেপে ধরল নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বলরাম বলরাম আরাধ্যাকে ফোন দিয়ে বলতে থাকে, আপনাকে আমি একটা ছোট্ট হিন্ট দিচ্ছি। এটা দেখে যদি আপনার কোনো কিছু মনে পড়ে, কোনো কিছু বুঝতে পারেন, তবে এইটার সাহায্যে আপনি মনে করতে পারেন। আমার আমার কোনো আপত্তি নেই। আমি শুধু আপনাকে বোঝানোর জন্য এই হিন্টটা দিচ্ছি। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ব্যাপারটা মনে করতে পারবেন কিনা। এ কথা শুনে আরাধ্যা বলে, কি বলছেন এসব? কিসের কথা বলছেন যেগুলো আমি মনে করতে পারবো না? এ কথা শুনে বলরাম বলতে থাকে, আমি আমি সমস্তটা বলছি আপনাকে, সবকিছু বলছি। আপনি বললেই বুঝতে পারবেন। আপনার 3টে বান্ধবী ছিল যারা যারা বিজ্ঞাপন সংস্থায় কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। তখন এ কথা শুনে আরাধ্যা বলতে থাকে, আমি বুঝতে পারছি না তার সঙ্গে আমাদের হবু জিজুর কি সম্পর্ক। তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, কোনো সূত্রে তো সম্পর্ক থাকতেই পারে, তাই না? কোনো শত্রুতে সম্পর্ক থাকতেই পারে। তখনই আরাধ্যা বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না। আপনি আমাকে সমস্তটা একদম খোলাখুলি ভাবে বলুন, আমাকে বোঝানোর চেষ্টা করুন, আমি বুঝতে চাই ব্যাপারটা। তখনই কথা শুনে দেখা যাবে আরাধ্যাকে বলরাম সমস্ত কিছু খুলে বলতে থাকে। তখনই বলরাম বলতে থাকে, আপনি আপনি মনে করে দেখুন, আপনার কোনো বন্ধুর সঙ্গে কোনো কিছু হয়েছিল কিনা। আপনার 3 বন্ধুর মধ্যে একজন হঠাৎই হারিয়ে যায়। এরপরে দেখা যাবে এদিকে পরশুরাম রেডি হতে থাকে সত্যজিতের দেওয়া কথা অনুযায়ী নিজেকে উপস্থাপনা করানোর জন্য। এরপরে দেখা যাবে পরশুরাম নিজেকে রেডি করতে থাকলে তখনই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখতে থাকে তটিনীর সামনেই পরশুরাম নিজেকে তৈরি করতে থাকে। এরপরেই পরশুরাম বলতে থাকে, আমিও দেখবো এখন কে বা কারা আমাকে আমাকে এসব কিছু থেকে বঞ্চিত করে, কে বা কারা আমাকে আমাকে বুঝতে পারে যে আমি কি করতে পারি। এরপরে দেখা যাবে পিকো বলতে থাকে, পা তোমাকে সত্যি সেই হ্যান্ডসাম লাগছে। তোমাকে দেখে আমি একদম অবাক হয়ে যাচ্ছি। তোমাকে যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই তটিনী বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছে, কিন্তু পিকো কিন্তু একদম ঠিক বলেছে, তোমাকে একদম হিরোর মতো লাগছে। তখনই লাট্টু বলে, একদম একদম ঠিক বলেছো মাম্মি, আমাদের পা একদম হিরোর মতো। আমাদের পাকে দেখতে একদম হিরোর মতোই লাগে। আমাদের পা তো হিরোই, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ তোদের পা তো হিরো। তোদের পাকে কি আমি বলেছি যে তোদের পা হিরো নয়? এরপরে পরশুরাম তটিনীকে বলতে থাকে, আচ্ছা তটিনী, তুমি তুমি একটা কথা বলো তো, তুমি খুশি হয়েছো আমি যে এই সিদ্ধান্তটা নিয়েছি? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি আমার পরিবার তোমার কাছে কৃতজ্ঞ। আমার পরিবার তোমার কাছে সত্যি কৃতজ্ঞ হয়ে যাবে যদি তুমি সমস্ত কিছু আমার পরিবারকে সাহায্য করো। আমার পরিবার তোমার কাছে সত্যি কৃতজ্ঞ। তখনই এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, বুঝতে পারছি যে তোমার পরিবার আমার কাছে কৃতজ্ঞ, কিন্তু কিন্তু এটাও তো ফ্যাক্ট যে ওনারা যেটা যেটা করছেন সেটা কি সত্যি ঠিক? সেটা যদি কোনোভাবে ভুল হয়ে যায়? তখনই তটিনী বলে, তুমি তুমি জানো না তুমি আমার ড্যাডির কত বড় উপকার করেছো। শেষ বয়সে এসে ওনার আবদারগুলো তুমি তুমি পালন করছো। উনি যেটা চাইছেন সেটাই তুমি ওনাকে দিচ্ছ। আর উনি উনি তো নিজের মেয়ের বিয়েটা দেখতে পাচ্ছে। একমাত্র তোমার কারণে দিদির বিয়েটা হচ্ছে। সত্যি ড্যাড যে কতটা খুশি হবে তোমাকে বলে বোঝাতে পারছি না আমি। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, সত্যি তটিনী, তুমি তুমি অনেক অনেক লাকি যে আমি অনেক লাকি যে তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। এই বলে তটিনীকে জড়িয়ে ধরে পরশুরাম। তখনই পিকু এসে বলে, পিকু বলতে থাকে, পা শুধু কি মাম্মিকেই হাক করবে, আমাদের হাক করবে না? আমরাও তো তোমাকে হাক করতে চাই। তখনই এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, অবশ্যই মা, তোমাদেরও হাক করব, কেন নয়, তোমাদেরও হাক করব। এসো, এদিকে এগিয়ে এসো। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন পিকু ছুটে গিয়ে পরশুরামকে জড়িয়ে ধরে। তখনই দেখা যাবে লাট্টু বলতে থাকে, ও তার মানে আমি বাদ পড়ে গেলাম। এরপরে দেখা যাবে সবাই
মেরে খুনসুটি করে নিচে নামিয়ে আসে। নিচে নামতেই তখনই দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, তুমি রেডি তো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আমি একদম রেডি। আপনি একদম ভাববেন না, যেভাবে আমাকে রেডি হতে বলেছেন আমি সেভাবে রেডি হয়েছি। আপনি আমাকে যেটা যেটা বলেছেন আমি সেটাই করছি। কিন্তু আপনি কোনোভাবেই কষ্ট পাবেন না। আপনি কোনোভাবেই কোনো কিছু নিজের মনের মধ্যে রাখবেন না, কোনো সংকোচ করবেন না। তখনই সত্যজিৎ বলে, সত্যি বাবা, তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার মতো ছেলে পাওয়া যে আমি ভাগ্য করে পেয়েছি। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন পরশুরাম বলে, সেরকম কিছুই নয়। আপনি আপনি হয়তোবা ভুল করছেন। আপনি ভুল করছেন আমাকে নিয়ে। আপনাকে এসব কিছু ভাবতে হবে না। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে এরপরে দেখা যাবে পরশুরাম সত্যজিৎকে প্রণাম করতে যাবে। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি এসে পরশুরামের সামনে দাঁড়ায়। পরশুরামকে প্রণাম করতে বলে তখনই পরশুরাম উঠে দাঁড়ায় আর বলতে থাকে, এসব কি হচ্ছে? আপনাকে তো আমি প্রণাম করতে পারবো না। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, দেখেছো তটিনী, তোমার বরটাকে কত সুন্দর লাগছে, কত হ্যান্ডসাম লাগছে। এরকম একটা রত্নকে তুমি ঘরবন্দি করে রেখেছিলে, ওকে তুমি এভাবে বাইরে বের করোনি। দেখতে পাচ্ছ, একদম জুয়েলার্স, একদম একদম হীরের টুকরো ছেলে, দেখতেই তো কত সুন্দর লাগছে। এ কথা শুনে তখন দেখা যাবে কর্ণ চ্যাটার্জি পরশুরামের কাছে গিয়ে বলতে থাকে, সত্যি সত্যি পরশুরাম, তোমাকে দেখে আমি সত্যি বুঝতে পারছি না যে কি করব। তোমাকে সত্যি অনেকটা হ্যান্ডসাম লাগছে। তখনই দেখা যাবে এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমাকে আমাকে হ্যান্ডসাম লাগানোর কোনো কারণ নেই। শুধুমাত্র আমি আমার শ্বশুর মশাইয়ের কথা রাখতেই এই চেয়ারে বসছি, এছাড়া আর কিছুই নয়। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে তখনই দীপালি এসে পরশুরামকে এই বেশে দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যিই বাবা, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে তোমাকে দেখে। তখনই দেখা যাবে এ কথা শুনে তখনই নন্দিনী নেমে আসে আর পরশুরামকে বলতে থাকে, আমাকে একটু ড্রপ করে দেবে পরশুরাম? তখনই পরশুরাম বলে, কি বলছেন এসব আপনি? তখনই দেখা যাবে এ কথা শুনে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, কেন, তুমি কোথায় যাবে? তখনই নন্দিনী বলে, কেন, আমাকে তো বেরোতে হবে। আমার কিছু কেস পেন্ডিং রয়ে গেছে, ওগুলো নিয়ে আমাকে স্টাডি করতে হবে, ওগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তুমি তুমি জানো না ড্যাডি, আমার কাজগুলো কতটা ইম্পর্টেন্ট আমার জন্য। তখনই কথা শুনে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, না নন্দিনী, তুমি যাবে না, তুমি যাবে না। আমি বলেছি যখন যাবে না। ওদের থেকে আগে পারমিশন নিতে হবে। ওরা যদি তোমাকে পারমিশন দেয় তবেই তুমি যেতে পারবে, এছাড়া নয়। এছাড়া তোমাকে আমি কোনোভাবে কোর্টে মুভ করতে দিতে পারি না। তখনই দেখা যাবে এই বলে সত্যজিৎ ফোন করে চৌধুরী বাড়িতে। তখনই গগন চৌধুরী ফোন ধরতেই দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, আসলে আসলে একটা কথা বলার জন্যই ফোন করেছিলাম। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যাবে গগন চৌধুরী বলতে থাকে, হ্যাঁ বলুন, কি বলবেন? তখনই তখনই এ কথা শুনে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, আসলে আমার মেয়ে তো কোর্টে সওয়াল করে, আপনি তো জানেন। আমি আমি আসলে পারমিশন নিতে চাইছিলাম যে আমার মেয়েটার কোর্টে কিছু কেস পেন্ডিং রয়ে গেছে, তাই যদি আপনারা অনুমতি দিতেন ওকে আমি কোর্টে পাঠাতাম। তখনই এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে, কিছুতে অনুমতি দেবে না, আমি এটা খুব ভালো করে জানি। কারণ আগে থেকেই সমস্ত কিছু ঠিকঠাক করা আছে। কোনোভাবে অনুমতি দেবে না, এটা আমি আগে থেকে মিটিয়ে রেখেছি। আর সমস্ত ডিল তো করাই আছে। এরপরে দেখা যাবে সত্যজিৎ বলতে থাকে, প্লিজ কিছু একটা করুন। এভাবে কোনোভাবে আমার মেয়েটার ক্যারিয়ার নষ্ট করে দেবেন না। তখনই এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে নন্দিনীর কাছে ফোন দিতে বলে নন্দিনী ফোনটা ধরে আর বলতে থাকে, হ্যাঁ আন্টি বলুন। আসলে আমার কোর্টে কিছু কাজ আছে, তো পেন্ডিং কাজ আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তাই আমি একটু বেরোতে চাচ্ছিলাম। আপনাদের তো কোনো সমস্যা নেই, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে দেখা যাবে গৌরবের মা বলতে থাকে, আমি আমি কিছু বলতে পারছি না। আসলে আসলে আমাদের বাড়ির বউরা তো কোনো সময় যায় না, তাই না? আমাদের বাড়ির বউরা
কোনো সময় বাহিরে গিয়ে কাজ করে না। তাই আমরা চাচ্ছিলাম যে তুমিও যেন এরকম কিছুই না করো। তখনই নন্দিনী বলে, কিন্তু আপনারা তো আশীর্বাদের দিন বলেছিলেন। ঠিক তখনই গৌরবের কাকিমুনি নিয়ে ফোনটা নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখনই মুখে মুখে তর্ক করছো? তোমার বিয়ে তো হয়নি, এখনই মুখে মুখে তর্ক করার সাহস কোথা থেকে পাও তুমি? তখনই এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আমি যখন এখানে আশীর্বাদে এসেছিলেন আপনারা, তখনই আমি বলেছিলাম যে আমি কোর্টে হিয়ারিং এ যাব, আমার ওখানে কাজ আছে, আমি কাজগুলো করব। আপনারা তখন রাজি ছিলেন, কিন্তু এখন কেন বারণ করছেন এটাই বুঝতে পারছি না। তখনই এ কথা শুনে গৌরবের কাকি আজেবাজে কথা বলতে শুরু করে আর বলতে থাকে, তোমার অতীত জানার পরেও আমরা তোমাকে মেনে নিয়েছি, এটাই অনেক। এরপরে আবার কোর্টে যেতে চাইছো? তুমি জানো না আমাদের বাড়ির মেয়ে বউরা কখনো কোর্টে যায় না, তাই তুমিও যেতে পারবে না। এতে যদি তুমি আমাদের বাড়িতে থাকতে চাও, থাকতে পারবে। এরপরে দেখা যাবে গৌরবের কাকা এসে বলতে থাকে, কি হয়েছে, কার সঙ্গে কথা বলছো তুমি? তখনই এ কথা শুনে দেখা যাবে গৌরবের কাকি বলতে থাকে, আমি তো নন্দিনীর সঙ্গে কথা বলছি। ও বলছে ও নাকি কোর্টে মুভ করবে। তাই আমি একটু বলছিলাম যে ও কোনোভাবে কোর্টে মুভ করতে পারবে না। তখনই এ কথা শুনে দেখা যাবে গৌরবের কাকাই ফোনটা নিয়ে বলতে থাকে, আপনি কোনোভাবে কোর্টে মুভ করতে পারবেন না। আর এবারের বউ হতে গেলে আমাদের বাড়ির বউরা কোনো সময় বাইরে গিয়ে সাওয়াল করে না। আমাদের বাড়ির বউরা কোর্টের মধ্যে গিয়ে সাওয়াল করবে না। এতে যদি তোমার এই বাড়িতে আসার ইচ্ছে থাকে, তবে তোমাকে কোর্ট চত্বর ছাড়তে হবে। তখনই এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় নন্দিনী বলতে থাকে, এসব কি বলছেন আপনারা? যখন বিয়ের কথা হয়েছিল তখন কিন্তু কথা এটা ছিল না। আপনারা বলেছিলেন যে আমি নিজের ইচ্ছে মতো চলতে পারবো, আপনি কোনোভাবে আর বাধা দিতে পারবেন না। তখনই এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে তখন ওপাশ থেকে বলতে থাকে, তখনকার ব্যাপার তখন চলে গেছে, কিন্তু এখন যেটা বলবো সেটাই মেনে চলতে হবে। সেটা যদি মানতে পারো, তবে সমস্ত কিছু হবে, আর তা না হলে কোনোভাবে এই বিয়েটা হবে না। বিয়েটা আমরা ভেঙে দিতে বাধ্য হব। বিয়েটা ভেঙে যাবে। এ কথা শুনে তখন দেখা যাবে নন্দিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন এসব? আপনারা তো আমার অতীত নিয়ে কথা বলছেন, আমাকে আজে বাজে কথা বলছেন। এগুলো কথা আমি কোনোভাবে মানতে রাজি নয়। এগুলো কথা বলার মানেটা কি? এগুলো কথা বলার কারণ কি আমি জানতে পারি? তখনই দেখা যাবে গৌরবের কাছে ফোন দিতে বলে তখন গৌরব ফোন নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, আপনারা কেন অযথা বাড়াবাড়ি করছেন? আমরা যেহেতু চাচ্ছি না, সেহেতু আপনারা কেন জোর করছেন? আমরা বলছি তো আমাদের বাড়ির বউরা কোর্ট চত্বরে যাবে না, আমাদের বাড়ির বউরা কোনোভাবেই আইনের কাছে যাবে না। এতে যদি আপনাদের মেনে নিতে হয়, আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে দিতে ইচ্ছে করে, তবেই দেবেন। তাছাড়া আমরা জোর করে আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে নেব না। এ কথা শুনে তখন তটিনী বলতে থাকে, আপনি তো এই জেনারেশনের ছেলে হয়ে এরকম কথা কি করে বলতে পারেন? আপনার মুখে এরকম কথা মানায় না, কিন্তু আপনি একদম এরকম কথাই বলছেন। তখনই দেখা যাবে নন্দিনীর কাছে ফোন দিতে বলে গৌরব। নন্দিনীর কাছে ফোন দিতেই গৌরব বলতে থাকে, নন্দিনী, তোমাকে আমার খুব বেশ পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমাদের বাড়ির বউ হতে গেলে তোমাকে একটু একটু নিয়ম কানুন মেনে চলতেই হবে, কারণ আমাদের বাড়িতে কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হবে তোমাকে। আর যদি বলো যে না, তুমি এগুলো মানতে পারবে না, তবে আই এম সরি, আমাদের বাড়ির বউ হওয়ার তোমার কোনো যোগ্যতা নেই, তুমি আমাদের বাড়ির বউ হতে পারবে না। এ কথা শুনে তখন নন্দিনী অবাক হয়েছে। তাই বলছি, এবার ডিসিশনটা তুমিই নাও। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি বিয়েটা করতে চাও, বিয়েতে যদি তোমার কোনো বিন্দুমাত্র ইচ্ছে থাকে, তবে তুমি কোর্টে যাবে না। আমরা না হয় বিয়ের পরে ডিসিশন নেব যে তুমি কোর্টে হিয়ারিং করবে কি করবে না। তুমি যদি কোর্টে হিয়ারিং করতে চাও, সেটা আমরা না হয় বিয়ের পরে ডিসাইড করব। প্লিজ এখন এসব নিয়ে ঝামেলা করো না। এখন এসব নিয়ে ঝামেলা করলে আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। কিন্তু আমার তোমাকে বেশ পছন্দ হয়েছে, তাই বলছি, প্লিজ নন্দিনী, আমার কথাটা শোনো। তখনই দেখা যাবে এ কথা শুনে
নন্দিনী ফোনটা কেটে দেয়। তখনই দেখা যাবে এদিকে গৌরব বলতে থাকে, এটা তো বিয়ে নয়, এটা একটা ডিল, যে ডিলটা আমাদের জিততেই হবে। অনেক টাকা টাকা ডিল হয়েছে, শুধুমাত্র নন্দিনী মুখার্জিকে বিয়ের প্ররোচনায় ফাঁসাতে হবে। বিয়ের প্ররোচনায় ফাঁসিয়ে ফাঁসিয়ে ওনাকে কোর্ট থেকে বের করতে হবে। তবে আমরা জিতে যাব আর অনেক অনেক টাকা পেয়ে যাব। অনেক টাকা ডিল হয়েছে, যার কোনো হিসাব নেই, যার কোনো মূল্য নেই। এরপরে দেখা যাবে ফোন কেটে দিতেই তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, নন্দিনী, সুখে থাকলেই সমস্ত কিছু, কেন অযথা বাড়াবাড়ি করছো? সুখটাই তো অনেক, তাই না? সুখটা উপভোগ করো, কেন নিজের জীবনটা নষ্ট করতে চাইছো বলো তো? তখনই সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, নন্দিনী, আমার বিশ্বাস তুমি অনেক সুখে থাকতে পারবে মা। প্লিজ এরকম করে আর জেদ করো না, সমস্ত কিছু মেনে নাও, সবকিছু মেনে নেওয়াটাই বেটার হবে। এরপরে দেখা যাবে সত্যজিৎ পরশুরামকে বলতে থাকে, এবার বেরিয়ে পড়ো বাবা, অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার বেরিয়ে পড়ো তোমরা, ঠিক আছে? দেখে শুনে যেও।